মানে যে ধরনের ছবি বানাই বা কিছু, আমার মনে হয় না ওনারা কোনোদিন ইন্টারেস্টেড হবেন আমার সাথে কাজ করতে। একটু গায়ের রং যদি পরিষ্কার হয় বা ইত্যাদি হয়, মানে তারা নায়িকা হতে পারে। ফেরা পার্ট টু আমার ধারণা আমি কোনোদিনই বানাবো না, মানে সেটা আমার কাছে মানে যেরকমই অফার আসুক না কেন। যেভাবে বাংলা ছবিকে এই মুহূর্তে হচ্ছে মার্কেট করা হয়, যে প্রথম সপ্তাহে কত টাকা ইনকাম করলো, দ্বিতীয় সপ্তাহে কত টাকা ইনকাম করলো। আচ্ছা ম্যাম, ফেরাজ সাকসেসের পর কি এখন চিল মুডে? হ্যাঁ, মানে চিল মোডে কিনা জানি না, বাট হ্যাঁ, পরের ছবির এবার প্রস্তুতি নেওয়া শুরু। আমি অ্যাট এ টাইম মাল্টিপল মানে লং ফরম্যাটে কাজ করাতে বিশ্বাস করি না। তো একটা ছবির পুরো সার্কেল শেষ হলে তারপরেই আবার নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে। তো এবার হ্যাঁ, নতুন গল্প তৈরির সময় এসে গেছে আর কি, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। আচ্ছা, সিনেমার প্রতি ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? সিনেমা আমার ধারণা আমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকে দেখতে তো ভালো লাগে, যে আহ নিজের জীবনের বাইরের জীবনটা কখনো দেখে সেটা দেখে ইন্সপায়ার্ড হওয়া, আবার কখনো হচ্ছে নিজের জীবনের সাথে রিলেট করতে পেরে ইন্সপায়ার্ড হওয়া। তো আহ সিনেমার প্রতি ভালোবাসা এবং হচ্ছে সিনেমা বানাতে চাওয়া, এই দুটোর মধ্যে তো একটা বিস্তর ফারাক আছে। আহ তো সেই বানাতে চাওয়াটা হয়তো অনেক গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তৈরি হয়েছে। কিন্তু মানে আমার এখনো মনে আছে যে আহ ছোটবেলা থেকে আমরা সবাই, আমি মূলত যেহেতু মফস্বলের ছোট শহরের মেয়ে, রানাঘাটের মেয়ে, তো আমি মোস্টলি হচ্ছে হিন্দি ছবি, বাংলা ছবি ইত্যাদি দেখেই বড় হয়েছে। ওয়ার্ল্ড সিনেমা সেই অর্থে আমি যে সময় বড় হচ্ছিলাম রানাঘাটে, আমাদের এক্সপোজার ছিল না, বেবিস ডে আউট, টাইটানিক, এগুলো বাদ দিয়ে। আহ আমার প্রথম সেই অর্থে ওয়ার্ল্ড সিনেমা দেখা, আমার প্রথম দিন জেভিয়ার্সে আমি যখন মাস কমিউনিকেশন নিয়ে ভর্তি হই, আমাদের প্রথম ক্লাসে বাইসাইকেল থিপস দেখানো হয়। এবং সেটা দেখে অ্যাকচুয়ালি মনে হয়েছিল যে না, মানে এইটা যদি ছবির গল্প হয় তাহলে এইরকম কিছু আমিও একদিন করতে চাই, বা এই এই ফরম্যাটটার সাথে যুক্ত থাকতে চাই। তো ভালোবাসাটা আমার ধারণা ওই বানাতে চাওয়ার ভালোবাসাটা সেই দিন থেকে শুরু হয়েছিল। আচ্ছা, পরিচালিকাই কেন, অভিনেত্রী কেন নয়? না, অভিনেত্রী হওয়ার আমার কোনোদিন ইচ্ছে ছিল না। তার কারণ তার জন্য অভিনয়টা করতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমার ধারণা যে আমার সামনে ক্যামেরা এলেই আমার ভীষণ অস্বস্তি তৈরি হয়, আর আমার একেবারে অ্যাটেনশন পছন্দ না বেশি। তো ফলত অভিনেত্রী হওয়ার কোনোদিন কোনো ইচ্ছে ছিল না। এসেছে প্রচুর বার আর কি, বিভিন্ন মানুষ বলেছেন যে কেন, কিন্তু তারা যে কারণে বলেছেন আমার মনে হয় না সেই কারণগুলো মানে অভিনেত্রী হওয়ার জন্য কারণ আর কি। আহ তাদের হয়তো কারণ মনে হয়েছে যে না ঠিক আছে, আহ, একটু আমাদের এখানে যেটা আছে যে একটু গায়ের রং যদি পরিষ্কার হয় বা ইত্যাদি হয়, মানে তারা নায়িকা হতে পারে, এবং তোর তো নায়িকা হওয়া উচিত, এটা বহুবার শুনেছি বিভিন্ন জায়গায়। কিন্তু আমার কোনো কালই ইচ্ছে ছিল না, কারণ আমার মতে নায়িকা মানে তাকে প্রাইমারি শর্ত হচ্ছে তাকে অভিনয়টা জানতে হবে, যেটা আমি একেবারেই মানে করতে পারি না। হয়তো আন্ডারস্ট্যান্ডিং আছে ডিরেক্টর হিসেবে যে কোনটা আমি চাইছি আমার অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে, কিন্তু সেটা এক্সিকিউশন করার ক্ষমতা আমার নেই। আচ্ছা, আপনি তো আপনার কেরিয়ারটা এডিটর হিসেবে শুরু হ্যাঁ, হ্যাঁ। করেছিলেন, তাহলে এই ডিরেকশনে কিভাবে আপনার ন্যাক এলো? এটা মানে লম্বা সফর আর কি। আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে আমি ফিল্ম এডিটিং নিয়ে পড়াশোনা করি, ওটাই আমার পোস্ট গ্রাজুয়েশন। এবং প্রাইমারিলি এডিটর হিসেবে কাজ শুরু করি, ডকুমেন্টারি করেছি আমি। আহ, তাছাড়াও হচ্ছে মানে ফিকশনও দুটো ফিল্ম আমি এডিট করি। এবং ওইটা করতে করতেই আমার সামহাও, আমাদের এডিটরকে তো বলা হয় যে মানে সেকেন্ড লেয়ার স্টোরি টেলার, তো তাদেরই বলা হয়। আমার ডিরেকশনের প্রতি একটা ন্যাক ছিল। তো আমার যিনি মেন্টর ছিলেন ইনস্টিটিউট থেকে, উনি আমাকে বলতেন যে পৃথা, কোনোদিন যে গল্পটা অ্যাকচুয়ালি বলার তাগিদ ভেতর থেকে ফিল করবে সেটাই বলবে, মানে সেটা আমার মনে হয় সব থেকে বেশি অনেস্টি নিয়ে তুমি বলতে পারবে। তো আমার অ্যাকচুয়ালি শুরু সেই অর্থে ডিরেকশনের হচ্ছে তথ্যচিত্র দিয়ে, ডকুমেন্টারি দিয়ে। সাইলেন্ট ভয়েসেস বলে আমি একটা ডকুমেন্টারি বানিয়েছিলাম 2014-15 ওই সময়টা, ফিল্মস ডিভিশনের জন্য। এবং তারপরে সেই ছবিটি অনেক বিদেশি ফেস্টিভ্যালে ট্রাভেল করে, হট ডগ, শেভেল ডগস, বিভিন্ন জায়গায়। এবং আমি যখন ছবিটা নিয়ে ট্রাভেল করছিলাম, ওইটা একটা মানে আহ, আমার মানে নিজের জীবন থেকে গল্প বা হচ্ছে আমার চারপাশের মানুষদের গল্প, সেটা যখন একটা বিদেশের ফেস্টিভ্যালে যারা সেই অর্থে আমাদের জীবনটা বাঁচেননি, তারাও যখন সেটা দেখে
রিলেট করতে পারছেন, তখন কোথাও একটা মনে হয়েছিল যে না মানে এই কাজটা আরো করতে চাই। এবং সেখান থেকে আমার নিজের কোম্পানি ফর্ম করা ফ্লাইং লিভস, এবং যেখানে আমরা মূলত হচ্ছে অ্যাড ফিল্মস বানাই, লাইন প্রোডাকশনও করি বিভিন্ন রকমের। এবং সেখান থেকে শর্ট ফিল্ম বানানো শুরু। আমি আমার আরো দুজন বন্ধু মিলে অলমোস্ট যেটাকে বলা হয় জিরো বাজেট, মানে আমি লিখতাম, ডিরেকশন দিতাম, এডিট করতাম, আমার বন্ধু রণজয় ও হচ্ছে ক্যামেরা করতো। এবং রণজয়ের বাড়ি এবং রণজয়ের খুঁজে বার করা মানে ফ্রি অফ কস্ট লোকেশনে, এবং মীরদা পরান্দা এরা সবাই হচ্ছে ফ্রি অফ কস্ট, মানে আমি মানে সত্যি কৃতজ্ঞ যে ওরা ট্রাস্ট করে ফ্রি অফ কস্ট, শুধু ইন্টেনশনের ওপর আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার ছিল সেইটার উপর বেস করে তারা অভিনয় করেন। এবং মায়েরা মিথ্যা কথা বলে বলে একটা শর্ট ফিল্ম যেটা অলমোস্ট ভাইরাল হয়। এবং সেই ওটার পরে আমরা ফাদার্স ডেতে একটা পরান্দার মেয়েটাকে নিয়ে আরেকটা ছবি মানে শর্ট ফিল্ম বানাই। সেইটা বেসিক্যালি শিবুদার কাছে কোনোভাবে পৌঁছে, শিবুদা শিবপ্রসাদ মুখার্জি উনি দেখেন, এবং তারপরে উনি আমাকে নিজে যোগাযোগ করেছিলেন মির্দার কাছ থেকে নাম্বার নিয়ে, যে এরকম তুমি আমাদের জন্য ছবি বানাবে। এবং সেখান থেকে মুখার্জিদার বউ। মুখার্জিদের বইয়ের পর এতটা গ্যাপ নিয়ে ফেরাটা কেন? এটার না মূলত দুটো কারণ আছে। একটা হচ্ছে যে মুখার্জিদার বউয়ের পর যেটা হয় মানে সবাই আমার কাছ থেকে মুখার্জিদার বউ পার্ট 2 এক্সপেক্ট করছিলেন, বা সেম জনারের ছবি এক্সপেক্ট করছিলেন। এবং একজন ডিরেক্টর, আমার ধারণা যে সে যদি সত্যি খুব অনেস্টলি একটা ছবি বানাতে চান, তার যে একটা দীর্ঘ সময়ের যাপন হয় ছবিটার সাথে, মানে সেটা প্রায় আমার জন্য তো অ্যাটলিস্ট হচ্ছে একটা 1.5-2 বছরের একটা পথ চলা সেই ছবিটার সাথে। এবং তারপরে আমার মনে হয় না যে মুখার্জিদার বউতে আমার যেটা বলার সেটা আমার বলা হয়ে গেছে, মানে আমি আবার জাস্ট বিকজ কমার্শিয়ালি সেটা ওয়ার্ক করেছে বলে আমাকে আবার একটা সেটার পার্ট 2 বানাতে হবে, সেটাতে আমি একেবারে বিশ্বাস করি না। মানে ফেরাতেও আমি দেখেছি অনেক মানুষ বলেছেন ফেরা পার্ট 2 চাই, কিন্তু ফেরা পার্ট 2 আমার ধারণা আমি কোনোদিনই বানাবো না, মানে সেটা আমার কাছে মানে যেরকমই অফার আসুক না কেন, কারণ ফেরাতে আমার যা বলার আমার বলা হয়ে গেছে। আমি আবার ওই ওই মানে আমার মেন্টরের কথা ধরেই আবার যদি নতুন কোনো গল্প বলার তাগিদ থাকে আমি সেদিন বলবো। এবং ফেরার গল্পটা যেহেতু মানে একটু অন্য ধরনের, মানে আমি বলছি যে আমরা আহ, যে টেমপ্লেটে জেনারেলি বাংলা ছবি দেখি তার বাইরে বেরিয়ে বাংলা ছবি, ফলত হচ্ছে এটাকে সাপোর্ট করার মতো প্রডিউসার পেতেও টাইম লেগেছে। মাঝখানে আরেকটি ছবিও আমি করেছিলাম খুব আনফর্চুনেট রিজনের জন্য, সেটি কমপ্লিট এখনো অবধি হয়নি, পোস্ট প্রোডাকশন স্টেজে রয়েছে, পাহাড়গঞ্জ হল্ট বলে পাওলে দিয়ে এবং ঋত্বিকদাকে নিয়ে, এবং হোপফুলি খুব শিগগির সেটা শেষ হবে। তো হ্যাঁ মানে মূলত হচ্ছে আমি যে ছবিটা বানাতে চাই আমি সেটাই বানাবো, তার জন্য যদি আমি 1 বছরের মাথায় বানাতে পারি বানাবো, যদি সেটা বানাতে আমার 7 বছর লাগে তো আমি 7 বছর পর বানাবো। ফার্স্ট ইমেজ বা বলতে পারেন ইমোশন কি ছিল যেটা আপনাকে ফেরা লিখতে ইন্সপায়ার করে? হুম। ফেরা আহ ফেরার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে মানে আহ, আমার বাবার সাথে সম্পর্ক এবং আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে, মানে আমার 2000 আমার বাবা গৌতম চক্রবর্তী, মানে পৃথিবীতে সব থেকে ক্লোজ কেউ যদি থাকেন মানে সেটা আমার বাবা, সেটা বাকি যে কোনো সন্তানের মতনই। আহ বাবার 2021 সালে হার্ট ফেলিয়ার ধরা পড়ে এবং 23-এ চলে যান। আমার যেহেতু রানাঘাটে বাড়ি, তো ওই টাইমটাতে মেডিকেল এমার্জেন্সির কারণে বাবাকে আমাকে নিয়ে এসে আমার কলকাতার ফ্ল্যাটে এনে রাখতে হয়। এবং বাবার শারীরিক অসুস্থতার বিভিন্ন অ্যাসপেক্টের সাথে আরেকটা স্ট্রাগলিং পয়েন্ট সেই সময় এটা তৈরি হয় যে বাবা কিছুতেই মানে কলকাতায় টানা থাকতে চাইতেন না, এবং সবসময় বলতেন আমি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। এবং আমি কিছুতেই মানে এটা ফ্যাদম করতে পারতাম না যে একটা মানুষ যিনি জানেন যে মেডিকেল এমার্জেন্সি হতে পারে এবং সেটা সাংঘাতিক লেভেলের হসপিটালাইজেশন প্রয়োজন, তারপরেও সে কি করে প্রতিনিয়ত এতটা রিস্ক নিয়ে বাড়ি যাওয়ার কথা বলতে থাকে। এবং 2023 সালে বাবা চলে যান। এবং আমার ধারণা যে ওই বাবা মা মাথার ওপর তো বটবৃক্ষের মতো থাকে, হঠাৎ একটা একটা গাছ সরে গেলে ওই ওই ছায়াটাও সরে যায়, এবং তখন হঠাৎ করে অনেকটা বড় হতে হয়। তো আমার মনে হয় যে সেই রিফ্লেকশন থেকেই মানে সেই রেট্রোস্পেক্ট থেকেই আমার ফেরার গল্পের সূত্রপাত। এবং আমার বারবার মানে ফেরার গল্পের যে বিভিন্ন ক্যারেক্টার গুলো আমি এবং হচ্ছে আমার ভাই সায়ন্তন, আমরা দুজন
মিলে আর কি তৈরি করেছি। তো সেই ক্যারেক্টারগুলো হয়তো মানে আমি পলাশ হয়তো নই, কিন্তু আমার কিছুটা পার্ট পলাশের মধ্যে মধ্যে আছে, সায়ন্তনের কিছুটা পার্ট পলাশের মধ্যে আছে, কি আমাদের চারপাশে যে বন্ধু বান্ধব যাদের দেখছি তাদেরও পার্ট গুলো রয়েছে আর কি। কিন্তু সূত্রপাত হচ্ছে ওই জায়গাটা থেকে, আমার আর আমার বাবার সম্পর্ক থেকে। আচ্ছা, ফেরা পার্সোনালি আপনার জন্য কি মিন করে? যেখানে আমার ধারণা মানে সমস্ত বোঝা সরিয়ে রেখে, সমস্ত খারাপ লাগা সরিয়ে রেখে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র আমি যে সেই মানুষটা ফিরতে পারে। আহ আমার কাছে সেটাই ফেরা। আমার সব থেকে বেশি ইমোশনাল মোমেন্ট এটা ছিল যে সঞ্জয় স্যার যেহেতু জানতেন আমার আর আমার বাবার ব্যাপারটা, তো উনি আমাকে বলেছিলেন যে তুই তোর বাবার ইউজ করা কিছু জিনিস বা ওনার জামা কাপড় কিছু নিয়ে আসবে, আমি সেটা পরবো। এবং এটা একটা অদ্ভুত, মানে একজন অ্যাক্টর ডিরেক্টরের মধ্যে এটা এটা আমি জানি না, মানে সেটার অনেকটা বাইরে গিয়ে বোধহয় এই সম্পর্কটা তৈরি হতে পারে। তো আমি আমার আমার বাবার ইউজ করা ব্রিফ কেস, বাবার একটা টি শার্ট, এগুলো নিয়ে গেছিলাম। এবং শিমুলতলাতে উনি একটা খুব ইম্পর্টেন্ট সিনে আর কি ওই টি শার্টটা পরেন। তো আমি ওই টি শার্টটা পরে, মানে বাবা 23-এ চলে গেছেন এবং 25-এ মানে প্রায় প্রায় 2.5 বছর পর আমি ওই টি শার্টটা পরে কাউকে দেখি যাকে মানে সত্যি সত্যি, যার প্রতি আমার মানে শ্রদ্ধা ভালোবাসা, মানে আমার মানে পিতৃতুল্য একটা জায়গায় আর কি। তো সেইটা আমার জন্য একটা সাংঘাতিক ইমোশনাল মোমেন্ট ছিল। তো মনে হয় যে ওই একই টাইমের মধ্যে যে বাবার অ্যাবসেন্স এবং প্রেজেন্স, সেইটা একসাথে ফিল হয়েছিল আমার। তো আমার ধারণা যে মানে ফেরা ছবি মেকিং এর প্রসেসের বাইরে গিয়ে এই যে একটা মানুষের এই অসম্ভব কাইন্ডনেস এবং হচ্ছে এমপ্যাথি আরেকটা মানুষের প্রতি, সেইটা খুব ইন্সপায়ারিং হয়ে থেকে যাবে আমার জন্য। আহ, কাজের বাইরে পৃথা চক্রবর্তী কেমন? কাজের ব্যস্ততার বাইরে পৃথা চক্রবর্তী অত্যন্ত ল্যাদখোর। মানে আমি আহ, এমনি শুয়ে থাকতে ভালোবাসি, আহ, আরো 50 জনের মতো ডুম স্ক্রোল করতে ভালোবাসি, ছবি দেখতে ভালোবাসি বিভিন্ন রকমের। আর হচ্ছে আমার খুব ছোট্ট একটা সার্কেল আছে, তাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসি। আহ, খুব সিম্পল আর কি, কাজের বাইরের জীবনটা আমার প্রচন্ড সিম্পল। আর যদি বলি পৃথা চক্রবর্তীর ছোটবেলায় কেমন ছিল? আমার ছোটবেলা যে কোনো বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেরকম কাটে, যে পড়াশোনার সাথে সাথে হচ্ছে নাচ গান আঁকা সাঁতার এবং আরো কত কিছু আর কি, সমস্ত কিছু মিলিয়ে। এবং অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল, কারণ ওই ওই নুয়ান্সেস গুলো আস্তে আস্তে আমিও আজকাল মানে মিস করি, এত বছর ধরে কলকাতায় থেকে থেকে যে ওই পাড়াতে আমাদের অপোজিটের বাড়িতে যে নাতি নাতনি যারা ছিল, তা আমরা সব সমবয়সী ছিলাম, তারা বছরে একবার করে বেড়াতে আসতো এবং আমাদের হুজুগ ছিল যে ওরা বেড়াতে এলেই আমাদের একটা নাচ গানের অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটা কিরকম হতো, পাড়ার একটা মাঝখানে ফাঁকা জায়গা আছে, সেখানে ইট পেতে স্টেজ হতো এবং হচ্ছে সবাই সন্ধেবেলায় আসতেন, আমরা নিজেরাই সাজতাম, গান গাইতাম, নাচতাম। এবং একটা যেটা আমার ধারণা যে আমার মানে বাবা মায়ের এবং আমার ঠাকুমার আর কি, তাদের আহ ভীষণভাবে অবদান আমার জীবনের প্রতি, যে আমার কখনো সেই প্রেশারটা ছিল না যে আমাকে এই এই পার্টিকুলার জিনিসটা করতেই হবে বা ভালোভাবে করতে হবে। তো আমি আহ, মানে একদম ছোটবেলা থেকে এখনো অবধি, যার ফলে ওইটা আমি করতে থাকি। মানে আমি একটা জায়গায় থেমে থাকতে আমার ভালো লাগে না, যে আমি এক্সপেরিমেন্ট করতে থাকি। আমার কেরিয়ার দেখলেও মানে আমার এখন লাস্ট 10 মানে 12 বছরে আমার এটাই মনে হয় যে আমার কেরিয়ার স্প্যানেও সেটা দেখা যায়। আমি ডকুমেন্টারিও করেছি, ইনফ্যাক্ট মানে একটা সময় ফর ফাইন্যান্সিয়াল রিজন আমি দিদি নাম্বার ওয়ানের অনলাইন এডিটর হিসেবেও কাজ করেছি। এবার তখন কাজটা আমার মনে হতো যে এরকম, আমি ফিল্ম ইনস্টিটিউটে যখন পড়ি প্যারালালি করতাম, তখন আমার মনে হতো যে আহ, এই কাজটা বোধহয় হচ্ছে, মানে আমি জানি না, আমি ফিল্ম এডিটিং নিয়ে পড়াশোনা করছি, আমি অনলাইন এডিট করতে হচ্ছে। কিন্তু পরবর্তীকালে আমি রিয়েলাইজ করেছি যে অ্যাজ অ্যান এডিটর কতটা প্রিসিশন দিয়েছে, কারণ অনলাইন এডিট অনেকটা রিফ্লেক্সে হয়। তো আমার রিফ্লেক্স আমার সহপাঠীদের থেকে একটু হলেও বেটার ছিল। তো আমার ধারণা ওই ফ্রি স্পিরিটেড যে ছোট্ট মেয়েটা ছিল আর কি, যাকে
একদম অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তুমি তোমার মতো করে বড় হতে পারো। তো সেইটার এফেক্ট খানিকটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। এবার তাহলে আমি কিছু আপনাকে র্যাপিড ফায়ার জিজ্ঞেস করবো, যেগুলো আপনাকে কুইকলি অ্যান্সার দিতে হবে। আচ্ছা, র্যাপিড ফায়ার, আচ্ছা এইটাই আমি অত্যন্ত খারাপ, বাট চেষ্টা করছি। একটা মুভি যেটা আপনার লাইফটা চেঞ্জ করেছে। বাইসাইকেল টিপস। থিয়েটার নাকি ওটিটি? থিয়েটার। এডিটিং নাকি ডিরেকশন? ডিরেক্টিং, বাট দ্য মাইন্ড ওয়ার্কস অ্যাজ অ্যান এডিটর। সত্যজিৎ রায় নাকি ঋত্বিক ঘটক? আহ, এটা পিক করা খুব ডিফিকাল্ট, বাট তাও আমি বলবো যে সত্যজিতের একদম প্রথম দিক, আর ঋত্বিক ঘটক। লেডিগিনি না রসগোল্লা? রসগোল্লা। আমি মিষ্টি যে কোনো কিছু খেতে পারি, যদিও মানে এনিথিং সুইট আই ক্যান হ্যাভ। পাহাড় নাকি সমুদ্র? মাউন্টেন। আপনার কমফর্ট মুভি? কমফর্ট ফিল্ম, বাবা এটা আবার খুব ডিফিকাল্ট। কমফর্ট ফিল্ম মানে এরকম নয় যে আমি একটা ছবিতে বারবার ফেরত যাই, সেরকম কমফর্ট ফিল্ম বলে কিছু নেই, মানে আমার যখন যেটা ভালো লাগে তখন সেটা দেখি। একজন অ্যাক্টর যার সঙ্গে আপনি সবসময় কাজ করতে চেয়েছিলেন? কলকাতা থেকে হলে ঋত্বিক দা, আর বাইরে থেকে হলে সঞ্জয় জি। আর একজন অ্যাক্ট্রেস যার সঙ্গে আপনি সবসময় কাজ করতে চেয়েছিলেন? ওয়ান অ্যাক্ট্রেস, আমার মনে পিক করাটা একটু ডিফিকাল্ট। পাওলিদি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। অনুসোয়াদির সাথে দের ইজ সাচ আ ওয়ার্মথ অ্যান্ড কমফর্ট ওয়ার্কিং উইথ হার। আর সোহিনী এগেন আ ভেরি ইনস্টিংটিভ অ্যাক্ট্রেস। তো শুটে চা নাকি কফি? সকালবেলা কফি, বাকি দিন চা। এইটার এই চয়েসটা তো খুব গন্ডগোল, এবার বলো। দেব নাকি জিৎ? বলতে পারবো না আমি। আমি আহ, দেবজিৎকে না মানে আলাদা করে বলাটা খুব মুশকিল, তার কারণ হচ্ছে ওনারা দুজনেই দুজনের মতো করে, ওনাদের যেহেতু স্টারডাম রয়েছে এবং দুজনের অডিয়েন্সটা ভীষণ আলাদা, দেখেই বোঝা যায়। কিন্তু হ্যাঁ মানে আমি যেহেতু কারোর সাথে পার্সোনালি কাজ করিনি, ফলত আমার পক্ষে এটা বলাটা খুব মানে চুজ করাটা খুব ডিফিকাল্ট বাইরে থেকে, যে মানে আমি কাকে পিক করতে চাই, সেই কারণেই আমি উত্তরটা দিচ্ছি না আর কি। আমি জেনারেলি ধরো যে ধরনের ছবিতে মানে যে ধরনের ছবি বানাই বা কিছু, আমার মনে হয় না ওনারা কোনোদিন ইন্টারেস্টেড হবেন আমার সাথে কাজ করতে। তো যদি এক পিক করতে হয় তাহলে আমি দুজনকেই পিক করবো একসাথে, জিৎ দেব। আবির চ্যাটার্জি নাকি পরমব্রত? আবিরদার সাথে কাজ করেছি, আবিরদা। আবির চ্যাটার্জি নাকি যিশু সেনগুপ্ত? এগেন আবিরদার সাথে কাজ করেছি, আবিরদা। আবির চ্যাটার্জি নাকি অঙ্কুশ হাজরা? আবিরদা, কারণ অঙ্কুশের সাথে আমি কাজ করিনি। আবির চ্যাটার্জি নাকি সোহম? সোহমের সাথেও আমি কাজ করিনি, আবিরদা। আবির চ্যাটার্জি নাকি অনির্বাণ? আবিরদা না অনির্বাণ ভট্টাচার্য? অনির্বাণ ভট্টাচার্যের সাথে আমি কাজ করিনি, সুতরাং আমি একবার এক্সপ্লোর করতে চাইবো, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর আমার ভালো লাগে ওনাকে। হুম। অনির্বাণ নাকি ঋত্বিক চক্রবর্তী? ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী নাকি তোতা রয়? ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী নাকি রুদ্রনীল ঘোষ? ঋত্বিক চক্রবর্তী। কোয়েল মল্লিক নাকি শুভশ্রী গাঙ্গুলি? ডিপেন্ড করছে যে কি ছবি করছি এবং কি ক্যারেক্টার। তো আমার মনে হয় যে আহ, ওরাও এগেন হচ্ছে জিৎ আর দেবের মতো, আমার মনে হয় খুব ডিফারেন্ট জনার ফিট করেন আর কি, বা ডিফারেন্ট ক্যারেক্টার ফিট করেন, জনারের কথা বলবো না, ডিফারেন্ট ক্যারেক্টার ফিট করবেন। তো হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য স্টোরি দুজনের সাথেই কাজ করতে চাই। মিমি নাকি রুক্মিণী? মিমি। মিমি নাকি রীতা ভরি? মিমি। মিমি নাকি স্বস্তিকা মুখার্জি? স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা নাকি পাওলি দাম? প্রবাবলি দুজনের সাথে এগেন, কারণ হচ্ছে স্বস্তিকাদির অভিনয় খুব ভালো লাগে, আমি কাজ করিনি, আর পাওলিদির সাথে কাজ করেছি এবং আমি যেটা বললাম যে খুব পাওয়ারফুল অভিনেত্রী, তো দুজন। যে কোনো একজনকে চুজ করুন। করতেই হবে, তাহলে প্রবাবলি পাওলিদির সাথে একটা ছবি করেছি, তো আমি স্বস্তিকাদির সাথে করতে চাইবো একটা ছবি। স্বস্তিকাদি, হ্যাঁ। স্বস্তিকা মুখার্জি নাকি রায়মা? স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জি নাকি দর্শনা? স্বস্তিকা। স্বস্তিকা মুখার্জি নাকি কৌশিনী? স্বস্তিকা মুখার্জি।
অডিয়েন্সকে আমার একটা জিনিসই বলার, সেটা হচ্ছে যে এই এখন সত্যি কথা বলতে তাও মানে একটু একটু করে হয়তো জায়গাগুলো ওপেন হচ্ছে বলে ফেরা তৈরি হচ্ছে, বা অনেকদিন পর তৈরি হচ্ছে, বা হচ্ছে আমি কি বলবো, নধরের ভেলা এত ভালো সবাই দর্শকরা দেখছেন। কারণ একটা সময় ভাবা হতো যে, মানে আমিও এটা বিভিন্ন প্রডিউসারের কাছে শুনেছি যে ফেরা গল্পটা ভালো কিন্তু এটা কি লোকে দেখবে। তো এই যে কনসার্ন অফ দ্য প্রডিউসার, এটা একমাত্র দর্শকরা দূর করতে পারেন। আমার মনে হয় যে যেভাবে বাংলা ছবিকে এই মুহূর্তে হচ্ছে মার্কেট করা হয়, যে প্রথম সপ্তাহে কত টাকা ইনকাম করলো, দ্বিতীয় সপ্তাহে কত টাকা ইনকাম করলো, এবং হচ্ছে সেই বিজনেস অ্যাসপেক্টটার উপর ভীষণ জোর দিয়ে, আমি বলছি সেটা কিন্তু ইয়েরাও করেন, মানে আমি বলছি যে সমস্ত মিডিয়া থেকেও সেইভাবেই জিনিসটাকে পোট্রে করা হয়। কিন্তু সেইটা না, মানে সাধারণ মানুষ তো জানেন না, মানে তার পেছনে কিন্তু আরো অনেক কিছু থাকে। যে আজকে ধরো কথার কথা বলছি যে একটা ছবি পেলো 40টা শো, আর আরেকটা হয়তো বিগ ব্যানারের ছবি পেলো 210টা শো। তো এবার 40টা শো ফার্স্ট উইকে তার যে লিমিটেড পিআর এবং হচ্ছে মার্কেটিং এর মধ্যে দিয়ে কত টাকা বিজনেস করলো, এবং 210টা শো নিয়ে আরেকটি বড় ছবি, তার অনেক বড় পিআর, এবং আমি বলছি সেটা কোনো ভুল নেই, কিন্তু আমি বলছি এই কম্পারিজনটাই ভুল। যে এই দুটো ছবির যেভাবে, কারণ যখন বিজনেসের কথা বলা হয় তখন কিন্তু এটা খুব পার্টিকুলারলি বলা হয় না যে আচ্ছা এরা হচ্ছে 40টা শো পেয়েছে এবং হচ্ছে ম্যাক্সিমাম শো টাইম পেয়েছে দুপুর 1টায়, তারপরে এরা এই বিজনেসটা করেছেন, এবং এরা হচ্ছে প্রাইম শো টাইম পেয়েছে এবং 210টা শো পেয়েছেন। তো সেইটা যখন দর্শক জানতে পারেন, দর্শক কি জানতে পারেন যে টাকার অঙ্কটা, খালি যে এই ছবিটা এত টাকা কামিয়েছে, এই ছবিটা এত টাকা কামিয়েছে, আচ্ছা তাহলে এইটা এত বিজনেস করছে, তাহলে আমি পরের সপ্তাহে এই ছবিটা দেখতে যাব। তো আমি বলবো যে আমি খুব ফর্চুনেট যে নন্দনে প্রথম সপ্তাহ থেকেই আমরা মানে শো পেয়েছিলাম, এবং 3:40-এর শো খুব ভালো শো পেয়েছিলাম, এবং নন্দনে যেহেতু মানে এত বড় থিয়েটার, 900 জন মানুষ একসাথে দেখেন প্রতিদিন এসে, তো আমাদের ওয়ার্ড অফ মাউথ, মানে সেকেন্ড উইক থেকে আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথে ফেরার সম্পর্কে আরো মানুষ জানতে পারেন এবং দেখতে যান। কিন্তু সব ছবি হয়তো এই সুযোগটাও তো নাও পেতে পারে, হয়তো খুব ভালো ছবি আর সেটা মানুষ আর দেখতেই পেলেন না, কারণ হচ্ছে ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা থাকে, যে প্রথম উইকে তুমি বিজনেস না করতে পারলে সেকেন্ড উইকে তোমার হল কমে হয়ে যাচ্ছে 4টে। এবার যার হয়তো দেখতে যাওয়ার ইচ্ছা নরেন্দ্রপুর থেকে, সে তো দমদমে গিয়ে, মানে কারোর এত ভালোবাসাও থাকবে না দেখতে যাওয়ার। তো আমি এটাই বলবো যে এই যে বিজনেসের একটা অদ্ভুত একটা মানে ঘেরাটোপ তৈরি হয়েছে আর কি, যেটার বাইরে দর্শককেও সেটাই দেখানো হয়। দর্শকরা যদি আরেকটু মানে ফেথ রাখতে পারেন, যেগুলো কম্পারেটিভলি আর কি এত মানে প্রচার পায় না, প্রচারের আলো পায় না, তো সেইগুলোর ওপর ফেথ রেখে যদি তারা দেখতে আসেন, আমার ধারণা যে তারাও যদি সেফ বেডটা থেকে বেরোতে পারেন, তাহলে আরো ফেরা বা অনেকদিন পর বা নজরের ভেলা তৈরি হবে। কিন্তু তারা যদি সেটা না করেন, এই জার্নিটা করাটা ডিফিকাল্ট হবে। আহ তোমাদের মানে সমস্ত দর্শকদের অসংখ্য অভিনন্দন ফেরার পুরো জার্নিটাতে, যেভাবে ওরা সাপোর্ট করেছেন। আমার মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবার কাছে, কারণ ওদের মাধ্যমেই ওদের যত দর্শক যারা রয়েছেন তাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি এবং ফেরা পৌঁছতে পেরেছে, এবং আমি ভীষণ কৃতজ্ঞ।